আমি আবার একটা জিনিস সবাইকে সতর্ক করব, যে আপনি আজকে হিন্দু আছেন, হিন্দুর মধ্যে যে ভাগ, আপনাকে সেখানে উঁচু জাত নিচু জাত, যেটা পশ্চিমবাংলা কোনোদিন ভাবেনি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি অ্যানালিসিস করব তার উপর মানুষ ভরসা রাখে। কাজে এটা মানুষের কাছে সত্যি কথাটা সৎভাবে তুলে ধরাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা তো এই ইলেকট্রনিক্স বন্ডের মাধ্যমে কোনো টাকা নিইনি, এটা তো আজকে সত্যি। তাহলে যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, তারা খুব স্বাভাবিকভাবে এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে, এই মেন স্ট্রিম নিউজগুলোকে কন্ট্রোল করবে, যেটা আমরা করতে পারছি না। এই সময়ের মধ্যে অন্তত লাস্ট 5 বছরে আমাদের ওপর তকমা পড়ে গেল 000। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি হাওড়া দক্ষিণ কেন্দ্রে। আমাদের যে নির্বাচন পরিক্রমা পিপলস রিপোর্টারে চলছে, তারই অঙ্গ হিসেবে। তো এই যে হাওড়া দক্ষিণ যে কেন্দ্র, এই কেন্দ্রতে একটা দীর্ঘ সময় বামেদের একাধিপত্য ছিল। এই কেন্দ্র থেকেই এক সময় বিধায়ক ছিলেন প্রলয় তালুকদার, বাদল বসু, কে রায়, এনারা ছিলেন এই কেন্দ্র থেকে বিধায়ক। যদিও পরবর্তী সময় 2011 সাল থেকে এই কেন্দ্র বামেদের হাতছাড়া, এবং এবার বামেরা জোরদার লড়াই দিচ্ছে এই কেন্দ্র পুনরুদ্ধার করার জন্য। এবং এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী ডাক্তার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বাবু, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগতম। আপনি প্রথমেই কথাটা যেখান দিয়ে আমরা শুরু করি, যে আপনি একদিকে ডাক্তার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে, আবার কমরেড অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে। কোন পরিচয়টাতে আপনি স্বচ্ছন্দ? না, দেখুন, পরিচয় তো মানুষের ব্যবহারে। কাজেই মানুষ যে কোনো নামে আমায় ডাকতে পারে, সে যদি আমাকে পছন্দ করে। সেখানে ডাক্তারবাবু হতে পারে, কমরেড অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হতে পারে, বা এই দুটো বাদ দিয়েও হতে পারে। কাজেই মানুষের পরিচয় তার ব্যবহারে হওয়া উচিত, আমি মনে করি। রাজনীতির প্রশ্নে চলে আসি সরাসরি। দীর্ঘদিন থেকে, দীর্ঘ 15 বছর বামেরা পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে 2011 সালে। এবং তারপরেও যেটা ছিল, যে বামেদের একটা শক্তি ছিল 2016 পর্যন্ত, সেই শক্তি বহাল ছিল। যদিও 2019, 2023, 2024-এর যে কটা নির্বাচন আমরা দেখেছি, 2021, তাতে বামেদের রক্তক্ষরণটা অব্যাহত। প্রত্যেকবারই ভোট শতাংশ কমেছে, আসন শেষ বিধানসভা নির্বাচনে কোনো আসনই বামেরা পায়নি, লোকসভা নির্বাচনেও পায়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে যে লড়াই আপনার, আপনি কি ভাবছেন সেই লড়াই নিয়ে? তাহলে এই লড়াইয়ের প্রশ্নে আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে লাস্ট 15 বছর 2016 অব্দিও বামেদের একটা শক্তি, এখানে আমি একটু নিজে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। যেহেতু আমি ছাত্র রাজনীতি থেকে আসা লোক, ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আসা লোক, তো স্বাভাবিকভাবেই কেন আমাদের এইরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হলো 34 বছর, যেখানে আমরা সরকার চালালাম এবং বেশ কিছু সাফল্যের সাথে সরকার চালালাম, তারপর এমন কি ঘটলো যাতে হচ্ছে একটা এই সময়ের মধ্যে অন্তত লাস্ট 5 বছরে আমাদের ওপর তকমা পড়ে গেল 000। সেখানে কিছুটা হলেও মতাদর্শগত জায়গায়, আমাদের কিছু কিছু জায়গায় আমরা পিছিয়েছি বলবো না, কিন্তু সামগ্রিক পৃথিবীর যদি আমি পলিটিক্যাল অ্যানালিসিস করি এবং তার সঙ্গে আমরা কিভাবে খাপ খাওয়াবো, এইটার যদি অ্যানালিসিস করতে চাই, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দুটোকে আমরা ঠিক টিউনে নিয়ে যেতে পারিনি। এবং সামগ্রিকভাবে একটা কমিউনিস্ট পার্টির মতো অর্গানাইজেশন, যেখানে একটা স্তর থাকে, তলা থেকে একদম ওপর অব্দি, আবার ওপর থেকে নিচে অব্দি, আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সবটা যেটা হয়তো ওপরের স্তরে ভাবছে, তলা স্তরের কর্মীবৃন্দ সেটাকে একদম আত্মস্থ করে মানুষের কাছে গেছে, এইখানে কোথাও একটা গ্যাপ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার অ্যানালিসিস, সেটাকে আমরা ফেরাবার চেষ্টা করছি। এখন ন্যাচারালি সংগঠন সে এই ধরনের ইলেকশন পরিচালনা করে খুব স্বাভাবিকভাবে, কারণ সংগঠন না থাকলে এই যে রোজকার একটা ইলেকশন পরিচালনা করার জন্য তার যে ভূমিকা, সংগঠনের যে ভূমিকা, সেইটা ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা কিছুটা হলেও হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সেটা আমরা রিগেন করছি। কেন রিগেন করছি? 2011 সাল পর্যন্ত লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সরকার চালিয়েছে,
সেই সময় একটা মানুষের মধ্যে দীর্ঘদিনের একটা 34 বছর সরকার চলার পর খুব স্বাভাবিকভাবে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট গোটা রাজ্য জুড়ে, এবং তার পাশাপাশি এমন কিছু ঘটনা সেই সময় কম বেশি ঘটেছে যেটা সবটা কমব্যাক সেই সময় যদি আমি পলিটিক্যাল অর্গানাইজেশন গতভাবে আমি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সবটা করে উঠতে পারি। কারণ আমরা যখন খোলাখুলি আলোচনা করছি, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি অ্যানালিসিস করব তার উপর মানুষ ভরসা রাখে। কাজে এটা মানুষের কাছে সত্যি কথাটা সৎভাবে তুলে ধরাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমরা সেই জায়গা থেকে 2016 অব্দিও ছিলাম, কিন্তু 2016 পরবর্তী সময়টায় অল অফ এ সাডেন বিভিন্ন জায়গায় এমন ভাবে, সেটা অর্গানাইজেশন গতভাবেই হোক, যে লোকগুলো কাজ করত, এটার একটা ঘটনা ঘটেছে যে বিরোধী শক্তি শূন্য করে দাও। এটা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় ছিল না। বামফ্রন্ট সরকারের সময় আপনি যদি দেখেন, সেই সময় কংগ্রেস ছিল, তৃণমূল ছিল না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুরসভা, কর্পোরেশন, ইভেন কলকাতা মিউনিসিপ্যালিটি পরিচালনা করেছে। ফলে একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় বামেদের চিন্তা ভাবনা যেটা ছিল, তার থেকে যখন চরম দক্ষিণপন্থী একটা মানুষের হাতে ক্ষমতা এলো, এবং এই চরম দক্ষিণপন্থী ক্ষমতাটাকে হেল্প করলো বিজেপির মতো একদম আদা ফ্যাসিস্ট একটা শক্তি, তখন কিন্তু আপনি যে সোশ্যালিস্ট চিন্তা ভাবনা করে যে দলগুলো বিগত স্বাধীনতার পরবর্তী সময়ে গোটা ভারতবর্ষের রাজনীতিতে কাজ করতো, সেটা কংগ্রেস হতে পারে, সেটা বিভিন্ন বামপন্থী দলগুলো হতে পারে, সেটা অন্য বিভিন্ন জায়গার দল হতে পারে, তার সঙ্গে কিন্তু এদের একটা চূড়ান্ত পার্থক্য হয়ে গেল। এরা চাইলো যে আর কেউ থাকবে না, আমরা। এইখানটায় হচ্ছে লড়াইটা আমাদের যেভাবে করার দরকার ছিল, আমরা হয়তো সবটা সবসময় করে উঠতে পারিনি। তার দুটো তিনটে কারণ। একটা হচ্ছে পড়াশোনা, একটা নলেজ থাকা প্রপারলি, সেইটাও কিন্তু ঘাটতি হয়েছে। সেই জায়গাগুলোকে রিফিল করে নতুন উদ্যমে প্রচুর মানুষজন আবার কিন্তু সেই বাম মানসিকতাটাকে আবার ফিরিয়ে আনতে চাইছে। কারণ মানুষ তার 15 বছরের অভিজ্ঞতায় বুঝেছে যে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের যে কালচার, যে সৃষ্টি, যে সংস্কৃতি, যেটা হচ্ছে একটা বাঙালির হচ্ছে তার মাথাটাকে উঁচু করে তুলে ধরে, সেটা এই রকম চরম দক্ষিণপন্থী যে দলগুলো যারা পশ্চিমবাংলায় বিগত দিনে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে, তারা কিন্তু এটার অল্টারনেট নয়। বামপন্থীরাই অল্টারনেট। হয়তো মানুষ তার মতামত সেই সময় সঠিকভাবে করেছিল, আজকে মানুষ হয়তো আবার রিভার্ট ব্যাক করছে, কারণ আমরা মানুষের উপর ভরসা রেখেছি, মানুষের উপর আস্থা রেখেছি। আমরা যেখানে পৌঁছতে পারিনি, এখন আমরা পৌঁছানোর চেষ্টা করছি। মানুষকে আমাদের বাধ্যবাধকতা, আমাদের হচ্ছে আমরা কতটা পারবো কতটা পারবো না সেটা বলার চেষ্টা করছি, কিন্তু পাশাপাশি একটা গণতান্ত্রিক পরিকাঠামো, একটা হচ্ছে অসাম্প্রদায়িক একটা চিন্তা ভাবনা, একটা সুস্থ সংস্কৃতি, এই সবটাকে নিয়ে কিন্তু মানুষ আবার এই ইলেকশনে কিন্তু তার মতামত প্রকাশ করতে চলেছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। মানে এই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেরকম সবসময় বলছেন যে বাম বিকল্প এবং বামপন্থার পুনর্জাগরণের কথা, আপনার কথা তো সেই একই সুর পেলাম। একটা জিনিস খুব এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া বা মূলধারা সংবাদ মাধ্যমের ভূমিকা। আমরা যদি মূলধারা সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে সবসময় সেখানে একটা বাইনারি পলিটিক্স, যেটা আপনারা বলছেন, বারবার অভিযোগ করছেন যে বাইনারি পলিটিক্স চলছে, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এর বাইরে আর কোনো শক্তি নেই। অথচ আমরা যখন নিচতলায় যাচ্ছি, প্রচারে যাচ্ছি, প্রার্থীদের সঙ্গে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থীদের একটা বিরাট জায়গা আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে বামপন্থীদের পাশে দাঁড়াচ্ছেন। তো আপনাদের যে লড়াই, এটা থেকে এই বাইনারিটা কি এইভাবে এই নিবিড় প্রচারের মাধ্যমে ভাঙতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমাদের এখানে এই লড়াইটা একটা বিশাল কর্পোরেটের এগেনস্টে। এটা আজকের কথা নয়। জ্যোতিবাবুর যখন আমি বক্তব্য শুনতাম, জ্যোতিবাবু বলতো 4টে কাগজ কন্টিনিউ আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, আমাদের বক্তব্য আমরা সরাসরি মানুষের কাছে। সেই জায়গা থেকে তুলে অর্গানাইজেশন তার নিজস্ব পত্রিকা তৈরি করে, নিজস্ব মুখপত্র তৈরি করে, সেটা মানুষের কাছে। কিন্তু আমরা তো এই ইলেকট্রনিক্স বন্ডের মাধ্যমে কোনো টাকা নিইনি, এটা তো আজকে সত্যি। তাহলে যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, তারা খুব স্বাভাবিকভাবে এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে, এই মেন স্ট্রিম নিউজগুলোকে কন্ট্রোল করবে, যেটা আমরা করতে পারছি না। আমাদের ভরসা আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, আমাদের অর্গানাইজেশন এবং গ্রাসরুট লেভেলে পৌঁছানো। আপনি খুব সঠিকভাবে দেখেছেন, এই সময়ের মধ্যে আমিও প্রচারের মধ্যে আছি, বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছি, মানুষ তার অভাব অভিযোগ জানাচ্ছে, পাশাপাশি মানুষ এটাও বলছে যে আপনারা ফিরে আসুন। এখন
এই যে বিরাট একটা কর্পোরেট, এর এগেনস্টে লড়াই, এটা কিন্তু প্রচন্ড, মানে কি বলবো, প্রচন্ড কষ্টকর এবং প্রচন্ড দৃঢ় মানসিকতা নিয়ে করার জায়গা। এইখানে দাঁড়িয়েই আমার যারা সহকর্মী, যারা সারা দিন ধরে আমার সাথে থাকা, না থাকলেও থাকা মানুষের সাথে নিবিড় যোগাযোগ করা, এটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। আর পাশাপাশি আমাদের যে মুখপাত্র, সেটাও আমরা চেষ্টা করছি সঠিক খবরটা তার মধ্যে দিয়ে মানুষের কাছে পাঠিয়ে দিতে। এছাড়া এই সময়ের মধ্যে ডেফিনেটলি ডিজিটাল মিডিয়ার যে ভূমিকা আছে, সেটাকেও আমরা চেষ্টা করছি। তার মধ্যে দিয়েও যত সংখ্যক ম্যাক্সিমাম যারা এই ডিজিটাল মিডিয়ার ফেসিলিটিটা পাচ্ছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু মানুষের এখনো গ্রামের, আমি হয়তো শহরে থাকি, আমি প্র্যাকটিসের জন্য গ্রামে যাই, এখনো মানুষ অনলাইন পে করতে অভ্যস্ত নয়। একদমই এটা হচ্ছে বাস্তব। ভারতবর্ষে যেখানে 10 to 12% মানুষ তার মানে মূল 90% সম্পত্তির মালিক, সেখানে দাঁড়িয়ে বাকি 90%র কাছে সবকিছু টেকনোলজি অ্যাভেলেবেল হবে, এটা নয়। স্মার্টফোনই তো নেই বহুজনের কাছে। এক্স্যাক্টলি। ফলে মানুষ কিন্তু মানুষের কথার উপরই এখন অব্দি বিশ্বাস রাখে, এবং এটাই কিন্তু আমাদের পশ্চিমবাংলার একটা হেরিটেজ। আমি যদি বলতে চাই, মানুষ চায় যে আমাদের মতো লোকজন তার কাছে পৌঁছুক, কথা বলুক, তার সমস্যা শুনুক এবং সেই অনুযায়ী কাজ করুক। কাজেই ডেফিনেটলি মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা এই বাইনারিটা তৈরি করার জন্য, কিন্তু বাইনারি ভাঙছে, এটা বুঝতে হবে। বাইনারি ভাঙছে এবং এসআইআর এইরকম একটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে বিগত মাসে 2-3 দিন এরকম হয়েছে, এসআইআর সংক্রান্ত ইস্যুতে খালি সিপিআইএম এই ময়দানে আছে লড়াই আন্দোলনে, অন্য কেউ নেই। এটা বাধ্য হয়েছে মেইনস্ট্রিম মিডিয়া এই সময় খবর করতে, বাইনারি ভেঙে। কাজেই এইটাই পজিটিভ আমাদের কাছে, যে হ্যাঁ, এই বাইনারির মধ্যে এই যে বিকল্প, অর্থাৎ আমি একেও চাইছি না একেও চাইছি না, এটাই এই যে বিকল্প বাম, যেটা আমরা বারবার বলছি, এবং তার স্পেসিফিক কতগুলো যুক্তি ভিত্তির বেসিসে আমরা বলেছি, সেটা আমাদের কর্মসূচি। আমরা কি করতে চাই তার ভিত্তিতে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে, ফলে বাইনারিটা ভাঙছে। আপনার যে মূল দুই প্রতিদ্বন্দ্বী, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তো প্রথমে আমি বিজেপি প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে বহু মানুষের মধ্যে বিজেপি একটা মনোভাব ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, যে মানুষকে ভাবাতে পেরেছে বিজেপি যে একবার বিজেপিকে ভোট দেওয়া হোক, বিজেপি তো কোনোদিন ক্ষমতায় আসেনি, একবার বিজেপিকে দেওয়া হোক। কিন্তু আপনারা বারবারই আপনাদের প্রচারে বিজেপির বিভিন্ন শাসনের, বিভিন্ন অন্য রাজ্যের প্রসঙ্গ তুলে ধরছেন এবং বিজেপি শাসনের খারাপ দিকগুলো তুলে ধরছেন। তো এই কেন্দ্রেও তো সেই প্রভাব পড়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি করছিও না। হ্যাঁ, তো আপনারা কিভাবে তার বিরোধিতা করছেন? আপনি পশ্চিমবাংলার বিজেপির ডেফিনেশনটাকে কিভাবে দেখছেন? প্রাক্তনী তৃণমূল? যদি প্রাক্তন তৃণমূল হয়, তাহলে তো আমি প্রথমেই যেটা বললাম, যে মূল জায়গাটা একটা জায়গায়, এখানে দাঁড়িয়ে আমাদের লড়াই আরএসএস এর বিরুদ্ধে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সে তার শাখা পোশাখা বিস্তার করেছে তৃণমূলের হেল্প নিয়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুটো সেকশন এই পশ্চিমবাংলায় কাজ করছে, যারা বামপন্থীদের আসতে দিতে চায় না। এই সময়ের মধ্যে আপনি খুব স্পেসিফিক লক্ষ্য করে দেখবেন যে প্রাক্তন সভাপতি, আমি যদি খুব ভুল না করি, সুকান্ত মজুমদার, বিজেপি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে দেখুন, বামফ্রন্টকে ভোট দেওয়া মানে আপনি ঘুরিয়ে তৃণমূলকে দিচ্ছেন, তাহলে ডাইরেক্টলি তৃণমূলকে দিন। হোয়াট ডাজ ইট মিন? আপনি ভয় পাচ্ছেন যে যেটা চলে গেছিল, আপনার হঠাৎ করে ভোট বাড়লো কেন? আপনার এই সময়ের মধ্যে 6%, 7% থেকে হঠাৎ 42% হলো কি করে? আকাশ থেকে লোকগুলো আসেনি। বামপন্থী ভাবধারার কিছু মানুষজন একটা সময় গিয়ে হয়তো কিছু তার চিন্তা ভাবনা, কিছু ক্ষোভ বিক্ষোভ, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এই জায়গা থেকে সে ভেবেছিল যে আমি ওখানে যাব, এদের আমরা আর ক্ষমতায় রাখবো না। এই জায়গা থেকে আপনি ভোট পেয়েছেন, এটা অস্বীকার করে লাভ নেই। এবং আমরা এটা বলছি যে কিছু মানুষ তো আর আকাশ থেকে আসেনি, মানুষ এই সমাজেরই জীব। একটা সময় তাহলে তো 77-এ বামফ্রন্ট সরকার আসতো না, যদি সবাই কংগ্রেসে থাকতো। সেই মানুষগুলোই তো বামফ্রন্টকে এনেছিল, তার অভিজ্ঞতা দিয়ে বিচার করে, যে না, এমার্জেন্সি হয় না, এমার্জেন্সি চলতে পারে না। তো সেইটা যদি হয়, আজকে দাঁড়িয়ে কিন্তু মানুষ যে সময় দাঁড়িয়ে যে পটভূমিকায় 2011 ভূমিকা নিয়েছিল
অন্যদের পক্ষে, আজকে দাঁড়িয়ে তারা তাদের অভিজ্ঞতার মধ্যে আবার ভূমিকা নিতে শুরু করেছে বামপন্থীদের পক্ষে। কাজেই এই জায়গাটায় আমাদের বুঝতে হবে যে আমরা মানে এই রকম একটা বিজেপি যেখানে দাঁড়িয়ে, এখানে বিজেপি বলে তো আলাদা কিছু ছিল না, তৃণমূলের কিছু লোক গিয়ে বিজেপিটাকে তৈরি করেছে। আর যারা হচ্ছে আমরা দেখেছি ছোটবেলা থেকে বিজেপি করছে, আজকে দেখুন তারা ফ্রন্ট লাইনে নেই। আপনি খুব যদি, আমি নাম করছি না কারণ, তো ফলে এই বাইনারিটা আলটিমেটলি হচ্ছে একদিকে এই ধরনের দক্ষিণপন্থী, আমি দক্ষিণপন্থী বলবো, এবং সেটা বিজেপি তৃণমূল, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে আপনি বামপন্থীদের পক্ষে দেবেন না বামপন্থীদের বিপক্ষে দেবেন। যদি আপনি বামপন্থীদের পক্ষে দেন তাহলে বামপন্থীকে দিন, আর বামপন্থীদের বিপক্ষে দিলে আপনি যাকে ইচ্ছে দিন। লড়াইটা এইখানে। তো ফলে এই বিজেপি আজকে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের রাজনীতিতে লাস্ট 13 বছর ধরে সে সরকার চালাচ্ছে। এই সময়ের মধ্যে বিজেপি আমাদের দেশে কি দিয়েছে? কিছু লাইন আমরা করেছি বিভিন্ন সময়, ডিমনিটাইজেশনের প্রশ্নে একটা হঠাৎ করে মানুষ লাইন দিল। আচ্ছা, আমরা করলাম, আমরা আমাদের পুরনো নোটগুলো চেঞ্জ করলাম, তাতে কি ভারতবর্ষের নিরাপত্তা, তাতে কি ভারতবর্ষের অর্থনীতি সব একদম মানে আমেরিকার মতো, ফার্স্ট ওয়ার্ল্ডের মতো হয়ে গেল? হয়তো যায়নি। ডেভেলপমেন্টের প্রশ্নে, জিনিসপত্রের দামের প্রশ্নে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আরো ভালোভাবে তুলে ধরার প্রশ্নে আমরা কি সবটা করতে পারলাম? এই যে আজকে দাঁড়িয়ে বিজেপির সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই ইলেকশনকে কেন্দ্র করে, আমি জানি না এটা কতটা যুক্তিযুক্ত, যে এখন গভর্নমেন্ট রুলিং পার্টি যারা গভর্নমেন্ট চালাচ্ছিল তারা 1,500 টাকা দিত, আমরা এলে 3,000 টাকা দেব। তো আপনি তো 14-15টা জায়গায় আছেন, কোথায় কত টাকা করে দিচ্ছেন তার হিসাব আপনাকে দিতে হবে। তো আপনি হচ্ছে দিল্লিতে 1.5-2 বছর হয়ে গেল আপনি ক্ষমতায় এসছেন, দিয়েছেন? দেননি। আপনি বিহারে ভোটের আগে হঠাৎ করে 10,000 টাকা দিলেন, তারপরে এখন নোটিশ পাঠাচ্ছেন যে টাকা ফেরত দেওয়া। আপনি উড়িষ্যায় ডেফিনেটলি বিজু পট্টনায়কের সরকার যখন ছিল, আমি নিজে উড়িষ্যায় বিগত দিনে গেছি, পরবর্তীকালে গেছি, ভয়ানক ডেভেলপমেন্ট হয়েছে। আপনি এসে কি করলেন? আবার সাম্প্রদায়িক কথাটা বলবো না, এদের যে বেসিক জায়গাটা হচ্ছে নিচু জাত উঁচু জাত, এটা হচ্ছে ভয়ানক খারাপ পলিটিক্স। উড়িষ্যা আদিবাসীদের উপর ভয়ানক। ফলে আমি আবার একটা জিনিস সবাইকে সতর্ক করব, যে আপনি আজকে হিন্দু আছেন, হিন্দুর মধ্যে যে ভাগ, আপনাকে সেখানে উঁচু জাত নিচু জাত, যেটা পশ্চিমবাংলা কোনোদিন ভাবেনি, পশ্চিমবাংলা কোনোদিন ভাবতে চায়ওনি। এইরকম একটা জায়গায় বিজেপির বিপদটাকে মানুষকে বুঝতে হবে। ফলে বিজেপির বিপদ হচ্ছে মতাদর্শের জায়গা থেকে একটা ভয়ানক আক্রমণের বিপদ। আজকে ভারতবর্ষের যদি আপনি স্ট্যাটাস দেখেন, তাহলে ভারতবর্ষ কখনো হিন্দু রাষ্ট্র হতে পারে না। ভারতবর্ষ হচ্ছে কসমোপলিটন, মিক্সড। ভারতবর্ষ হচ্ছে আজকে পাঞ্জাবি, আজকে বাঙালি, আজকে হিন্দি, আজকে গুজরাটি, আজকে মারোয়ারি, আজকে খ্রিস্টান, আজকে মুসলিম, সবাইকে নিয়ে ভারতবর্ষ। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা চিরাচরিত। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনাকে মানে সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার এটা ভালো, এখানে এটা ভালো লাগা ওটা ভালো লাগার ব্যাপার নয়। আগামী দিনে ভবিষ্যতে আপনার ছেলেটা বা মেয়েটা এইরকম একটা মতাদর্শগত আক্রমণের শিকার হবে কিনা এটা ভাবতে হবে। এবং এইটা এত ক্ষতিকারক যে নিমেষে সমাজের মধ্যে আগুন ধরিয়ে দেবে, এবং সেই আগুনে আপনার বাড়িটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা মনে রাখতে হবে। আজকে দাঁড়িয়ে আমার হাওড়ায় 2018 অব্দিও এই যে রাম মন্দির, রাম যেটা আমাদের যেখানে আমরা ওই আমাদের পুজো টুজো হয়, সেটা তো সবাই পুজো দিত, এর আগেও রামের পুজো হয়েছে। কিন্তু এই রিসেন্ট কালে রামনবমী, হনুমান জয়ন্তী ইত্যাদিকে কেন্দ্র করে এই যে একটা নোংরামি, এই যে ডিজে বাজিয়ে রামনবমী হচ্ছে, তরোয়াল নিয়ে রামনবমী, আরে মানুষ তো একটা পুজো করে। আমার বাড়িতেও চণ্ডীর ঘর ছিল, আমার বাড়িতে ঠাকুর ঘর আছে, সেখানে আমি দেখেছি আমার জেঠিমা ঠাকুমা এরা পুজো করত, পরবর্তীকালে মারা করেছে। তো এটা তো আমাদের একটা মানুষের তুলসী তলা, তুলসী মঞ্চ সব বাড়িতে আছে, এটার সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেললে হবে না। এই যে আমরা চৌকাটে সন্ধ্যেবেলা জল দিই,
এটার তো পেছনে সায়েন্স হচ্ছে যে ধুলোবালিগুলো যাতে ঘরে না ঢুকে। একদমই। এটার বাইরে কিচ্ছু নেই। উঠোন নিকানো হতো, কারণ সেখান থেকে ঠান্ডা জল উঠতো, ঠান্ডা পরিবেশটা হতো গোবর দিয়ে। এইটার সঙ্গে, গোবর দিয়ে। তো এইটার সঙ্গে আপনি যদি ধর্মকে গুলিয়ে ফেলেন যে উঠোন কেউ নিকোচ্ছে মানে সে বিজেপি হয়ে গেছে, আমি একদম এর চূড়ান্ত বিরোধী। একদম এটা হতে পারে না। একদম। মানুষের ধর্ম আচরণ সুনির্দিষ্ট জায়গায়, দুর্গাপুজো হবে, সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজোয় আমিও যখন ছাত্র অবস্থায় ছিলাম অন্যান্য স্কুলে গিয়ে নেমন্তন্ন করে এসেছি, অন্য স্কুল থেকে আমার স্কুলে এসছে। সরস্বতী পুজোয় আমরা ভুরিভোজ করেছি, কিন্তু সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে গেছি ছোটবেলায়। কিন্তু তার মানে এই নয় যে সরস্বতী পুজো একজন মুসলিম ফ্যামিলি করতে পারবে বা খ্রিস্টান ফ্যামিলি করতে পারবে। এটা কারোর জায়গিরদার না, এটা একটা কালচার, এটা মানুষের মানুষের মিলনের জায়গা। ফলে বিজেপির বিপদ, আবার আমি বলছি, মানুষকে সাবধান হতে হবে। এটা একটা ভয়ানক বিপদ। এবং বিভিন্ন জায়গায় এই যে উস্কানি, সাম্প্রদায়িক একটা হানাহানি, উঁচু জাত নিচু জাত, এইটা থেকে বেরোতেই হবে ভারতবর্ষকে। ভারতবর্ষ হচ্ছে ওই আবার বলা যে সকলের জন্য ভারতবর্ষ। আপনার কাছে এই কেন্দ্রে তৃণমূল না বিজেপি, কে মূল প্রতিদ্বন্দ্বী, মানে কাকে আপনি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? 1-2 করে যদি বলতে বলা হয়। না দেখুন, প্রতিদ্বন্দ্বী যখন এসছে তখন কাউকে ভালো প্রতিদ্বন্দ্বী, কাউকে খারাপ প্রতিদ্বন্দ্বী এরকম তো বলা যাবে না। তারা আলটিমেটলি দিনের শেষে প্রতিদ্বন্দ্বী। এখন প্রত্যেক প্রার্থীরই তার নিজস্ব মতামত, নিজস্ব যুক্তি, নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার সমস্ত রকম অধিকার আছে, কারণ এটা গণতান্ত্রিক। এবং মানুষ ঠিক করবে যে হু ইজ দ্য বেস্ট। কাজেই আমার কাছে এই 1 নম্বর, এই 2 নম্বর বিষয়টা নয়। আমাকে যদি আপনি বলেন, আমি তো বলবো যে আমরাই ঠিক, এরপরে মানুষ চিন্তা ভাবনা করবে। কাজে এই 1-2 করে আমি কাউকে নম্বর দেওয়ার পক্ষপাতী নই। তবে ডেফিনেটলি একটা জিনিস বলতে পারি আমি, যে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি 294টা কেন্দ্রের প্রার্থী। কাজেই আমি মনে করি তিনি এখানেও দাঁড়িয়েছেন। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি ভাবেন যে আমাদের লড়াইটা একদম সরাসরি হেড অফ দ্য ইনস্টিটিউশন, একদম তিনি নিজে বলেছেন, তো ফলে অবভিয়াসলি এখানে একটা সেই জায়গায় যদি আপনি চিন্তা ভাবনা করেন, কিন্তু তারপরেও আমি বলবো যে এখানে সমানভাবে তারা প্রচার করছেন, করুন। আমরাও প্রচার করছি, আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি। মানুষ তার অভিজ্ঞতা দিয়ে ঠিক করবে যে সে কোনটাকে গ্রহণ করবে। আলোচনাটা আর খুব বেশি বাড়াবো না, কারণ আপনারও ব্যস্ততা আছে। শেষ 2টো প্রশ্ন, তার মধ্যে একটা অবশ্যই হাওড়া দক্ষিণ কেন্দ্রকে নিয়ে। এই কেন্দ্র দীর্ঘ 15 বছর ধরে শাসক দলেরই দখলে আছে। তো আপনারা প্রচারে বারবার যেটা বলছেন যে একাধিক সমস্যার কথা বলছেন, রাস্তাঘাটের সমস্যার কথা বলছেন, জঞ্জালের সমস্যার কথা বলছেন, সাউথারা হসপিটালের সমস্যার কথা বলছেন, একাধিক আন্ডারপাসের কথা বলছেন, পরিশ্রুত পানীয় জল, এবং সব থেকে বড় কথা যেটা আপনারা বলছেন যে পুরো নির্বাচনটাকে নিয়ে আপনারা একটা বলছেন। একদম। তো আপনি যদি নির্বাচিত হন, আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হবে এই এতগুলো সমস্যার মধ্যে থেকে? দেখুন, আমি এই নির্বাচনে চেষ্টা করেছি দক্ষিণ হাওড়ার একদম প্রান্তে প্রান্তে পৌঁছানোর। আমি সেই সব জায়গার মানুষের সাথে কথা বলে তাদের সেখানকার লোকাল সমস্যাগুলোকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছি। প্রথম বিষয়টা হবে যে তাদের কাছে আবার ফিরে যাওয়া, তাদের থেকে প্রায়োরিটি লিস্ট নেওয়া। সমস্যা তাদের, আমি এখানে তাদের প্রতিনিধি। কাজেই মানুষের সমস্যা মানুষের মধ্যে থেকেই তুলে আনার পক্ষপাতী আমি, ওপর থেকে চাপিয়ে দেওয়ার নয়। সেটা যদি করতে হয় তাহলে আমি যে সমস্যাগুলো আইডেন্টিফাই, আমি বলবো না, এখানে আমার অর্গানাইজেশন সামগ্রিকভাবে আমরা আমাদের যখন নির্বাচনী ইশতেহার তৈরি করেছি তখন আমরা যেগুলোকে মানুষের মূল সমস্যা, মানুষের সঙ্গে কথা বলে আমরা যখন বুঝেছি, সেগুলো সবকটাকেই অ্যাড্রেস করতে হবে। একটার সঙ্গে একটার কোনো বৈপরীত্য নেই, প্রত্যেক কটা সমস্যাই সমস্যা, এবং প্রায়োরিটি ঠিক করতে হবে। তবে ডেফিনেটলি পুরো ভোট, যেটা দীর্ঘদিনের পেন্ডিং, এটা ইমিডিয়েটলি করা উচিত। মানুষ জনপ্রতিনিধি পাক, মানুষ তার রোজকার সমস্যা বলুক, এবং যেটা হাওড়ার মতো 500 বছরের পুরনো শহরের সবচেয়ে
ক্রনিক সমস্যা সেটা হচ্ছে যে অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া। এখন এর জন্য একটা প্রপার ইঞ্জিনিয়ারিং, প্রপার থট প্রসেস দরকার, যেটা শুধু কোনো পার্টিকুলার এরিয়ার জন্য নয়, পুরো হাওড়া শহরের দরকার সঠিক নিকাশি সঠিক পরিকল্পনা। নিকাশি, এবং সেটার জন্য দোতলা নিকাশি ব্যবস্থা করতে হবে। এর কোনো মানে আলাদা কিছু আমি দেখছি না, কারণ ডেপথ আপনাকে বাড়াতে হবে যেটুকু, কারণ আপনি খুব বেশি এদিক ওদিক রাস্তায় জায়গা পাবেন না, যেটা আছে তার ডেপথ বাড়িয়ে ওপর পোর্শনটাকে আপনাকে যেগুলো ভারী জিনিস সেগুলোকে আটকানোর ব্যবস্থা করতে হবে, তলা দিয়ে যাতে জলটা পড়ে যায়। আর এইটার সিস্টেম করতে, এটা সুয়েজ সিস্টেম, এবং এইটাকে আপনাকে যদি প্ল্যান করতে হয় তাহলে সামগ্রিক হাওড়ার যে একটা মানে মানুষের যে হয়রানি, এটা শুধু আমার কেন্দ্র বলে নয়, এটা যে কোনো হাওড়ার যে পুরো এলাকা পরিষেবা সবাইকার ক্ষেত্রে কিন্তু এটা একটা মারাত্মক রকম মানে সুদূর প্রসারী ফল দেবে। ফলে এটা তো খুব ইম্পর্টেন্ট আছে। তার পাশাপাশি মানুষের তো এই সমস্যাগুলো আছেই, পানীয় জল, রাস্তাঘাট, স্টেট জেনারেল হসপিটাল খুব স্বাভাবিক বেসিক জিনিস। মানুষ, আমি তো একটা মিটিংয়ে গিয়ে বলছিলাম যে হঠাৎ করে যদি এই মিটিংয়ে কেউ অসুস্থ হয়ে যায়, আপনারা কি ভাববেন যে লক্ষ্মীনারায়ণতলা হসপিটালে আপনারা যাবেন? তো সব মানুষ একসঙ্গে বলেছে যে না। আমি তখন প্রশ্ন করেছি যে কেন যাবেন না, বলছে কিছু নেই ডাক্তারবাবু। তো এই কিছু নেই কেন কথাটা মানুষ বলবে? তাহলে এই সময়ের মধ্যে অভিজ্ঞতা থেকে মানুষ এক্স্যাক্টলি। কিন্তু পাশাপাশি তো রাজ্য সরকারের উচিত ছিল এই জায়গাটাকে, কারণ মানুষ তো তার প্রতিনিধিকে নির্বাচন করে বিগত 15 বছর ধরে আমাদের বিধানসভায় পাঠিয়েছেন। কাজে এখানে তো আমরা যারা প্রচার করছি তাদের তো কোনো ভুল নেই। আমরা তো সবসময় মানুষ আরো কি করে সুবিধাগুলো পায় এটাই বলবো, এটাই আমাদের কাজ। হাওড়া দক্ষিণ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রের ভোটারদের ভোটের আগে কি বার্তা দিতে চান? ভোটের আগে প্রথম বার্তা হচ্ছে যে 29 তারিখ ঠান্ডা মাথায় 1 নম্বর বোতাম টিপে আমাকে জয়ী করুন। তারপর আপনার যে এই এফর্ট, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি আমাকে আপনার এলাকায় ডাকুন, আপনার সমস্যাগুলোকে জট ডাউন করুন, আমাকে সেই সুযোগ দিন আপনার সমস্যাগুলোর সুষ্ঠু মীমাংসা করার জন্য। অভিজিৎ বাবু, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের নির্বাচনী পরিক্রমা।